চমন একজন মোচি ছিল। ও রাস্তার কিনারায় জুতো, চটি আর পালিশ করার কাজ করত। কোনো দিদির যদি চপ্পল ছিঁড়ে যায় তাহলে চমন মুচির কাছে চলে আসুন, মাত্র 20 টাকায় চপ্পল ঠিক করে নিন। যদি কোনো বাবুজির চপ্পল নষ্ট হয়ে যায় তাহলে চমন মুচির কাছে চলে আসুন আর 20 টাকায় জুতো পরিষ্কার করে নিন। চমন সারা দিনে 150-200 টাকার বেশি রোজগার করতে পারত না। রাত্রিবেলা সে নিজের বাড়িতে সবজি আর আটা নিয়ে পৌঁছায়। এই নাও সরলা, আজকে ফুলকপি নিয়ে এসেছি, শুকনো মশলা দিয়ে ভালো করে বানিও, ঝাল ঝাল, ঠিক আছে? ফুলকপি তো এখন খুব দামি, ফুলকপি আনার কি দরকার ছিল? আরে লাউ কুমড়ো এইসব খেয়ে খেয়ে আমার মুখটা একেবারে মরে গেছে গো, তাই আজকে ভাবলাম যে ফুলকপি নিয়ে যাই। নিজের রোজগার দেখে জিনিসপত্র কেনো না। দামি জিনিস যদি খেতে চাও তাহলে মোচিগিরি ছেড়ে অন্য কাজকর্ম খোঁজো না। এখন আমি কি কাজ করি বলো তো? আমার বাবাও তো মুচি ছিল আর উনি আমাকে সব শিখিয়ে চলে গেছেন। তুমি খাবার রান্না করার আগে একটু চা দাও না আমাকে গো, নাহলে খাবার খাওয়ার আগেই তো আমার ঘুম এসে পড়বে। কিছুক্ষণ পর সরলা চা নিয়ে আসে। এই নাও, মশলা শেষ হয়ে গেছে, হলদিরাম শেঠের দোকান থেকে মশলা নিয়ে এসো, নয়তো ফুলকপি খারাপ হবে। হ্যাঁ যাচ্ছে, এক্ষুনি যাচ্ছে। কিন্তু হলদিরামের দোকান যদি বন্ধ হয়ে যায়? চমন শেঠ হলদিরামের দোকানে যায়। হলদিরাম গ্রামে মশলার সব থেকে বড় ব্যবসায়ী ছিল। যখন চমন হলদিরামের দোকানে পৌঁছায় তখন হলদিরাম সেই সময় দোকানের শাটার বন্ধ করছিল। আরে শেঠজি, থামুন থামুন, আমাকে 50 গ্রাম ধনিয়া আর 50 গ্রাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 50 গ্রাম সবজি মশলা আর 50 গ্রাম হলুদ দিয়ে দিন না। আরে এখন আমি তোর জন্য এই 50 গ্রাম মালের জন্য আবার দোকানটা খুলবো, সময় করে আসো না কেন? আমাকে ক্ষমা করবেন বাবু, আজকে কাজ থেকে ফেরার সময় একটু দেরি হয়ে গেছে। তার উপর আমার গিন্নির আবার বুদ্ধিটাও তো কম, তো যখন মশলা পুরোপুরি শেষ হয়ে যাবে তখনই সে বলবে। আরে পয়সা নিয়ে এসেছো নাকি খালি হাতে চলে এসছো? আরে না না বাবু, পয়সা নিয়েই এসেছি। হলদিরাম দোকান খুলে সমস্ত মশলা দিয়ে দেয়। তাই না, 400 টাকা দাম। বাবু 400 টাকা কি করে হলো গো? মশলা কি এত দামি হয়ে গেল নাকি? এই শোনো, রাত্রি 11টা বাজে, এখন দরদাম করার সময় না, বুঝেছো? তোমাদের মতন গরিব মানুষদের কাছ থেকে ব্যবসা করে একেবারে অন্যায়। সামান্য জিনিসপত্র কেন আর পয়সা দেওয়ার সময় দরাদরি করো? তোমার কাছে 400 টাকা থাকলে বলো, না হলে সময় নষ্ট করো না আমার কাছে। বাবু এখন আমার কাছে 200 টাকা রয়েছে, আপনি এই টাকাটাই নিন না, তাহলে কালকে আমি আপনাকে 200 টাকা আবার দিয়ে দেব। নিয়ে যাও ফ্রির মাল, তোমাদেরকে এই জিনিসপত্র দিয়ে দিয়ে আমার 1000 টাকা পুরো লোকসান হয়ে গেছে। হলদিরাম চমনের খুব অসম্মান করেন, কিন্তু ওকে মশলা দিয়ে দেন। চমন মশলা নিয়ে বাড়ি পৌঁছায়। খাবার খাওয়ার সময় সরলা চমনকে বলে, অনেক মাস হয়ে গেছে, কিন্তু আমার বমিও হচ্ছে না আর পেটে কোনো ব্যথাও মনে হচ্ছে না। কাল তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। ঠিক আছে, কালকে কাজে যাবার আগে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। চমন পরের দিন নিজের স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যায়। কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার বলেন, এমনিতে তো সব কিছু ঠিকই আছে, তবে তোমার খাবার দাবার একটু শুধরাতে হবে। বেদানা, আপেল, মাছ, ডিম, দুধ, দই এই সব খাবারের মধ্যে যোগ করো তুমি। সেই দিন রাত্রিবেলা চমন সরলার জন্য বেদানা আর আপেল নিয়ে আসে। ফল তো খুবই দামি হবে, আজ তুমি হলদিরাম শেঠের টাকা কি করে চোকাবে? আরে তুমি চিন্তা করছো কেন? ওর পয়সা আমরা পরে দিয়ে দেব, কয়েকটা কথা শোনাবে, আমি শুনে নেব, আর আমি এখন ওদিক দিয়ে যাবই না। নিজের স্ত্রীকে ভালো খাওয়ানোর জন্য চমন খুব পরিশ্রম করতে শুরু করে। ও যেখানে মোচিগিরির কাজ করত সেই জায়গায় সে বিক্রি করার জন্য কিছু পুরনো চটিও রাখলো। তাড়াতাড়ি চমন নিজের রোজগার দ্বিগুণ বাড়িয়ে দিল। যেভাবে যেভাবে সরলার পেটে বড় হচ্ছিল সেভাবে চমন প্রচণ্ড খুশি হতে থাকলো। চমন খুশির চোটে হলদিরামের টাকা ফেরত দেওয়া ভুলেই গেছিল। একদিন সে খেলনা কিনছিল। এত তাড়াতাড়ি খেলনা কেন কিনলে? আরে ভেতর থেকে এত খুশি হচ্ছিল যে আমি আর নিজেকে থামাতে পারলাম না। অন্যদিকে হলদিরাম অনেক দিন ধরে চমনের অপেক্ষায় ছিল। চমন মশলা নিয়ে সেই দিনের পর থেকে উধাও হয়ে গেছে, এখন আর বাড়ি থেকে বেরোয়ও না ও। মালিক, আসলের বউ তো গর্ভবতী, সেই জন্যই চমন এখন ওর শরীর ঠিক রাখার জন্য ব্যবস্থা করছে। আপনার ঋণও পরে শোধ করবে ভাবছে নিশ্চয়ই। হলদিরামেরও পিতা হওয়ার অনেক ইচ্ছে ছিল, কিন্তু তার বিয়ের অনেক বছর কেটে যাওয়ার পরও তার স্ত্রী গর্ভবতী হতে পারল না। হলদিরাম চমনের কাছে ঈর্ষা ফিল করলো।
2,000 টাকার সুদ বাড়তে বাড়তে 5,000 টাকা হয়ে গেছে। এবার আমি চমনের কাছ থেকে পুরো 5,000 টাকা উসুল করব। রাত্রে দোকান খুলি ও জিনিস নিয়ে গেছে, তাই তো? আর এখন পয়সা দেবার বেলায় নাম বন্ধ নেই ওর। কালকে আমি ওকে দেখাবো ওই 2 পয়সার মুচিকে কি করে টাইট দিতে হয়। পরের দিন হলদিরাম নিজের লোকেদেরকে চমনের কাছে পাঠিয়ে দেয়। চমন রোডে নিজের দোকান লাগিয়ে বসেছিল। তুমি বাবু হলদিরামের পয়সা ফেরত দাওনি, সেই জন্য তোমার সব জিনিস আমরা কবজা করতে এসেছি, বুঝেছো? মাত্র 200 টাকার জন্য তুমি আমার সব জিনিস কবজা করে নেবে? আরে 200 নয়, 5,000। বাবুর ঋণে চক্রবৃদ্ধি সুদ লাগে, তার হিসাব তুমি বুঝবে না। তবে তুমি এটুকু জেনে নাও, তোমার ঋণ এখন 5,000 হয়ে গেছে। এই যে তোমরা সবাই সব জিনিসপত্র নিয়ে নাও ওর থেকে। হ্যাঁ, আমাকে দয়া করো, এই জিনিসগুলো দিয়ে আমি খেতে পাই, আমি বাবুর পয়সা মিটিয়ে দেব, কিন্তু আমার জিনিস ছেড়ে দাও। তোমাদের কাছে হাত পা জড়ো করছি আমি। আরে এইসব নাটক তুমি আমাদের সামনে একদম করো না তো। হলদিরামের লোকেরা চমনের সমস্ত জিনিসপত্র তুলে নেয় আর চলে যায়। চমন কাঁদতে কাঁদতে তাদের পিছু পিছু হলদিরামের দোকানে পৌঁছায়। বাবু, আমার স্ত্রী গর্ভবতী, এই সময় আমার পয়সার খুব দরকার রয়েছে, আমার উপর দয়া করুন, আমার জিনিস আমাকে ফিরিয়ে দিন। 5,000 দিয়ে দাও আর জিনিসপত্র তুমি নিয়ে যাও। আমার সামনে কান্নাকাটি করে কোনো লাভ হবে না, আমি শুধু পয়সা চিনি ভাই। চমন উদাস হয়ে বাড়িতে পৌঁছায়। কি হয়েছে, তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে যে? হলদিরাম বাবু আমার সব জিনিস কেড়ে নিয়েছে গো, নিজের কাছে রেখে নিয়েছে ও বলে আগে 5,000 টাকা শোধ দাও, তারপরে জিনিস পাবে তুমি। ওই হলদিরামের সাহস এত বেড়ে গেছে, তুমিও পুলিশের কাছে যাও। পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হবে না গো, হলদিরামের অনেক পরিচিত রয়েছে, বুঝেছো? আমার মতন গরিবের কথা কোনো পুলিশ শুনবে না গো। তাহলে কি এইভাবে চুপচাপ বাড়িতেই বসে থাকবে, কিচ্ছু করবে না নাকি? অনেক কিছু করবো আমি, তুমি তো আমাকে বলতে না এই মুচির কাজ ছেড়ে দাও। ওই হলদিরামের জন্যই হতে পারে হয়তো এই কাজ আমি ছেড়ে দিলাম। এবার আমি জুতো আর চপ্পলের দোকান খুলবো। হ্যাঁ, কিন্তু তার জন্য পয়সা কোত্থেকে আসবে? বাড়িটা ভাড়া রেখে দেবো। চমন নিজের বাড়ি গ্রামের প্রধানের কাছে বন্ধক রেখে দেয় আর 2 লাখ টাকার লোন নিয়ে নেয় আর জুতো চটির একটা বড় দোকান খুলে দেয়। চমন খুব মজবুত টিকাও জুতো চপ্পল খুব ভালো দামে বিক্রি করত, সেই জন্যে তার দোকান ভালোই চলছিল। কিছুদিন পর একদিন চমন হলদিরাম সেটের কাছে পৌঁছায়। বাবু, আমি তোমার পয়সা শোধ দিয়ে দিয়েছি, যদিও মুছে জিনিসপত্রের আমার কোনো দরকার পড়বে না, কিন্তু ওই জিনিসগুলো আমার বাবার চিহ্ন, সেই জন্য আমার ফেরত লাগবে এখন ওগুলো। চক্রবর্তী ঋণের জন্য তোমার সুদ এখন 20,000 হয়ে গেছে, এত সুদ দিতে পারবে তো? চমন নোটের গাড্ডি হলদিরামের হাতে ধরিয়ে দেয়। 25,000 রয়েছে, রেখে দাও, যখন দরকার পড়বে তোমার কাজে আসবে এই টাকা। চমন মোচিগিরির সমস্ত জিনিস নিয়ে নেয়। হলদিরাম প্রথমবার নিজের ভুলটা বুঝতে পারে। আমাকে এত বড় অপমানটা করলো, কালকের ওই মুচিটা আজকে আমার সামনে টাকা ছড়িয়ে চলে গেল। হ্যাঁ, প্রধানের কাছে বাড়ি ভাড়া রেখে ও তার ব্যবসা শুরু করলো। আমি সব জানি, ওর এমন অবস্থা করব যে না ও বাড়িতে থাকতে পারবে না ব্যবসা করতে পারবে। একদিন হলদিরাম প্রধানের কাছে যায়। জয় প্রভু রামের জয় হোক প্রধান মশাই। আরে রাম রাম হলদিরাম, তা আজকে তুমি এখানে কি ব্যাপার? হ্যাঁ, তুমি তো সারা জীবন শুধু পয়সাই রোজগার করো, তাই না? প্রধান মশাই, আমি আপনার কাছে আমার ব্যবসা বাড়ানোর জন্যই এসেছি আর কি। আসলে আমি চমনের দোকানটা কিনতে চাইছি, ওই জায়গাটা একটা গোদাম তৈরি করার জন্য একদম পারফেক্ট। আমি ওই দোকানের জন্য 5 লক্ষ টাকা দেবার জন্য রাজি আছি। আপনার কাছে ওই দোকানের কাগজপত্র তো রয়েইছে, আমাকে দয়া করে ওই দোকানটা আমাকে বিক্রি করে দিন না। 5 লাখ দামের কথা শুনে প্রধানের মনে লোভ চলে আসে। সে নিজের লোকেদেরকে পাঠিয়ে চমনকে নিজের বাড়িতে ডেকে পাঠান। কি হলো প্রধান মশাই, আপনি আমাকে কেন ডেকেছেন? তোমার ঋণ বাড়তে বাড়তে 4 লক্ষ হয়ে গেছে, এই সময় আমার পয়সার দরকার রয়েছে। 4 লক্ষ শোধ আমাকে এক্ষুনি করে দাও, না হলে তোমার দোকান আর বাড়ি সব আমি বিক্রি করে দেব। এইসব আপনি কি বলছেন প্রধান মশাই? আপনি তো আমাকে 2 বছরের সময় দিয়েছিলেন, এখন এত তাড়াতাড়ি কোত্থেকে পয়সা দেবো আপনাকে? আজকে বিকেলের মধ্যে পয়সা জোগাড় করো, না হলে বাড়ি আর দোকান সব ছেড়ে দাও তুমি। চমন কিছুদিন আগেই হলদিরামকে 25,000 টাকা দিয়ে এসেছিল। তার কাছে 4 লাখ টাকার ব্যবস্থা কোনো রকম ভাবেই হতে পারত না। বিকেলবেলা প্রধানের লোকেরা চমনের বাড়িতে যায় আর তার দোকান আর বাড়িতে কবজা জমিয়ে নেয়। চমনের বউ 8 মাসের প্রেগনেন্ট ছিল। চলো জঙ্গলের দিকে চলে যাই,
গ্রামে তো আমাদের জন্য কোনো জায়গাই রইলো না। চামান আর তার স্ত্রী জঙ্গলে যায়। তখন জঙ্গলে খাবারের খোঁজে অনেক ভেতর পর্যন্ত যায়। ওরা একটা নদী দেখতে পায়। এই নদীটা নিশ্চয়ই কোনো গ্রাম পর্যন্ত যায়। চমন লাকড়ির একটা নৌকো বানায় আর দুজন সেই নৌকোতে বসে পড়ে। সেই নদী চমন আর সরলাকে একটা মরুভূমি পর্যন্ত পৌঁছে দেয়। আমরা তো কোনো মরুভূমিতে চলে এলাম। চমন দেখতে পায় সেই মরুভূমিটা সাধারণ ছিল না। ওখানে নর্মাল পাহাড়ের জায়গায় শুকনো মশলার পাহাড় ছিল, হলুদের পাহাড় ছিল, লঙ্কা গুঁড়োর পাহাড় ছিল, ধনের পাহাড় ছিল, আমচুর পাউডারের পর্বত ছিল, আরও অনেক ধরনের মশলা ছিল। মনে হয় ঈশ্বর আমাদের সহায়তা করার জন্য আমাদেরকে এখানে পাঠিয়েছে গো। ঠিকই বলেছ, এই মশলাগুলোকে আমি গ্রামে নিয়ে যাব আর শেঠ হলদিরামের থেকেও বড় দোকান খুলব। চমন বস্তায় অনেক ধরনের শুকনো মশলা রেখে নেয় আর সেগুলো নিয়ে গ্রামে পৌঁছায়। চমন অনেক সস্তা দামে মশলা বিক্রি করা শুরু করে। এসো এসো ভাইয়েরা, দাদারা, বোনরা, দিনের বেলায় লুট করো সব। সমস্ত মশলা 100 টাকা কিলো, যার ইচ্ছা বেশি নিয়ে যাও। চমনের কাছে গ্রামবাসীদের ভিড় জমা হয়। কিছু ব্যবসায়ীও হোলসেলে মশলা কিনতে পৌঁছে যায়। হলদিরাম যখন এই জিনিসটা জানতে পারে তখন সে নিজে সেই জায়গায় পৌঁছয় যেখানে চমন মশলা বিক্রি করছিল। এই সব দেখে সে অবাক হয়ে যায় যে চমনের কাছে এত ধরনের মশলা কোত্থেকে এলো। হলদিরাম নিজের একজন চাকরকে বলে, এই না 5000 টাকা, আজ থেকে তোমার কাজ হলো চমনের ওপর লক্ষ্য রাখা। একটু খোঁজ খবর নাও তো, চমন এই মশলা কোত্থেকে নিয়ে আসছে। এখন চমনের সমস্ত মাল বিক্রি হয়ে গেছিল। তখন চমন একদিন রাত্রিবেলা জঙ্গলে যায়। হলদিরামের লোকটা চমনকে নদী দিয়ে মরুভূমিতে যেতে দেখে নেয়। ও সমস্ত কথা গিয়ে হলদিরামকে বলে দেয়। বাবু, জঙ্গলে একটা নদী রয়েছে যেটা মশলার মরুভূমি পর্যন্ত যায়। মশলার মরুভূমি? হ্যাঁ বাবু, মশলার মরুভূমি। ওখানে সব রকমের মশলার একেবারে পাহাড় রয়েছে, বুঝেছেন? হলদিরাম সঙ্গে সঙ্গে নৌকোয় বসে মশলার মরুভূমিতে পৌঁছে যায়। ও বস্তায় মশলা ভরে নেয় আর নিজের দোকানে নিয়ে আসে। কিন্তু যেই মাত্র সে বস্তা খুলে দেখে তখন সে জানতে পারে যে বস্তার মধ্যে বালু রয়েছে। এটা কি করে হতে পারে? আমি তো মশলা নিয়ে এসেছিলাম, কিন্তু এগুলো তো বালি। অন্যদিকে চমনও মরুভূমিতে মশলা নিয়ে আসতো। ওর মশলাই থাকতো। বাবু, আমার মনে হচ্ছে চমন কোনো বরদান প্রাপ্ত করেছে। ও তো ওই মরুভূমি থেকে মশলা নিয়ে আসে, কিন্তু ওর মশলা তো বালি হয় না। চমন তাড়াতাড়ি খুব ধনী হয়ে ওঠে। সে মশলার একটা বড় দোকান খুলে দেয় আর হলদিরামের দোকানে কেউই আসতো না। এখন একটাই উপায় রয়েছে আমার কাছে, যে করি হোক ওই মরুভূমি মশলাগুলোকে নষ্ট করে দিই। হলদিরাম একটা নৌকোয় একটা বড় পাইপ নিয়ে নেয় আর মরুভূমি পৌঁছায়। সে মোটরটা নদীর জলের সাথে কানেক্ট করে দেয় আর পাইপ দিয়ে মরুভূমির সমস্ত মশলায় জল ঢেলে দেয়। কিন্তু কিছু ঘন্টার মধ্যেই রোদের কারণে জল শুকিয়ে যায় আর মশলা আগের মতোই হয়ে যায়। মনে হচ্ছে মরুভূমিতে জল দিলে কাজ হবে না। আমি এই মশলার মধ্যে আগুন লাগিয়ে দেব। হলদিরাম অনেকগুলো পয়সা খরচা করে অনেক বড় মাত্রায় পেট্রোল কিনে নেয়। সে পেট্রোল নিয়ে মরুভূমিতে পৌঁছায়। সে পুরো মরুভূমিতে পেট্রোল ছিটিয়ে দেয় আর আগুন লাগিয়ে দেয়। মশলা পুড়তে শুরু করে দেয়। হলদিরাম খুব খুশি হয়। এবার মশলার দি এন্ড হয়ে গেল। এবার দেখি চমন বেটা কি করে। হলদিরাম নিজের বাড়িতে অনেক খুশি হয়ে পৌঁছায়। পরের দিন সে আবার মরুভূমিটা দেখার জন্য যায়। আগুন বুঝে গেছিল, কিন্তু মশলার ওপরেরই পদার্থ জ্বলেছিল। ভেতর থেকে সমস্ত মশলা আগের মতোই ছিল। সেই সময়ই চমন ওখানে পৌঁছায়। হলদিরাম, তোমার এই আচরণ মরুভূমির ওপরে কোনো প্রভাব ফেলতে পারবে না। তুমি তোমার মশলার দোকান অন্য কোথাও শিফট করে নাও, কারণ আমার সামনে তোমার দোকান একেবারেই চলবে না। চমন মরুভূমি থেকে মশলা ভরে চলে যায়। আমি এই পুরো মরুভূমিটাকে একেবারে নিঃস্ব করে দেব। হলদিরাম একটা অনেক বড় নৌকো নিয়ে, যেটা একদম জাহাজের মতো ছিল, মরুভূমিতে পৌঁছায়। সে মরুভূমির সমস্ত বালু সেই জাহাজে ভরে দেয় আর সেটা নিয়ে গ্রামে চলে যায়। জাহাজে বালুর পুরো পাহাড় তৈরি হয়েছিল। সেটা মাঝ নদীতে ডুবতে শুরু করে। হলদিরামও জাহাজের সাথেই ডুবতে শুরু করে। আরে কেউ বাঁচাও আমাকে, কেউ বাঁচাও আমাকে, আমি সাঁতার কাটতে পারি না।
সেই সময়ই চমন ওখানে পৌঁছায় আর সে হলদিরামের প্রাণ বাঁচায়। আমার ক্ষমা করে দে চমন, তোমার ব্যবসা নষ্ট করার জন্য আমি নিজের প্রাণটাই হারিয়ে দিতাম আজকে। তোমার মশলা আর মরুভূমি তোমার কাছেই থাকুক বাবা, আমি আমার ব্যবসা অন্য কোথাও নিয়ে চলে যাব। চমনের বাড়িতে যমজ ছেলে আর মেয়ের জন্ম হয়। সে অনেক বড় নেমন্ত্রণ দেয় সবাইকে আর খুশিতে নিজের জীবন যাপন করতে শুরু করে।
একটা গ্রামে দিশা নামের একটা মেয়ে নিজের বুড়ো মা বাবার সাথে থাকত। দিশার মা বাবা ভেজ পোলাওয়ের ঠেলা লাগিয়ে বিক্রি করত। দিশা একটা 20 বছরের মেয়ে ছিল, যে সারা দিন বইয়েই ডুবে থাকত। একদিন তার মা অনিতা দিশাকে বলে ওঠে, তুই সারা দিন বইয়েই ডুবে থাকিস, একটু আধটু মায়ের কাজে সাহায্য করে দে, বিয়ের পরে এটা তোর কাজেই আসবে। কী সব কথা বলছো মা? বাড়ির সমস্ত কাজকর্ম করতে তো জানি, আর আমি তোমার কাছে রান্নাও তো শিখেছি। দিদা তো আমার হাতের খাবারের খুব প্রশংসা করত। আমি তোকে ভালো করে চিনি, কিন্তু সারা দিন বইয়ে ডুবে থেকে কী বা পাবি? আজ পর্যন্ত পড়াশোনা করে স্ত্রীরা কিছু পেয়েছে? অবশেষে তো তাকে বিয়ে করে রান্নাবান্নাই করতে হয়। এরকম নয় মা, যদি আমি সারা দিন বইয়েই ডুবে থাকি তার পেছনেও কারণ রয়েছে। বই আমাদেরকে অনেক কিছু শেখায় মা, আর জীবনে কিছু বড় করতে চাই আমি। দিশার কথা শুনে অনিতা দিশাকে কিছু বলতেই যাচ্ছিল, তক্ষুনি ওখানে দিশার বাবা চলে আসে। আরে আমার মেয়ে দীক্ষা একদম ঠিক কথাই বলছে। অনিতা, ও পড়াশোনা করুক না। আমি তো এটাই বলতে চাইছিলাম গো, যে দিশাকে পড়াশোনা করিয়ে চাকরি করাবো নাকি? অবশেষে তো বিয়েই করাবো না। এরকম করে ভাবতে নেই অনিতা। যদি দীক্ষা ভালো করে শিক্ষাটা লাভ করে, তাহলে ও শিক্ষা দিয়ে অনেক লাভ পাবে, তাই না? ও নিজের স্বামীর ওপরে বোঝ হবে না। আর এমনি আজকালকার দিনে মেয়েরা কি পুরুষদের থেকে পেছনে রয়েছে? আরে পুরুষের পায়ে পা মিলিয়ে চলছে তারা। বাবা, আমার স্কুলে 2 দিনের জন্য জঙ্গলে ট্যুরে যাচ্ছে, আমি যেতে পারি? কিন্তু ম্যাম 500 টাকা চেয়েছে। মা, আমি তোমায় কখনো বারণ করতাম না, কিন্তু তুমি তো জানোই যে আজকালকার দিনে ব্যবসা কত খারাপ হচ্ছে। আমি তোমার স্কুলের ফিসটাও কত কষ্ট করে দিতে পারি। ট্যুরে যাওয়ার জন্য যে স্কুলের সংস্থা তোমার কাছ থেকে কিছু পয়সাও তো চেয়েছে, তাই না? যেটা এই সময় আমার কাছে নেই মা। তোমার মুখটা দেখে বুঝতে পারছি তোমার খুব দুঃখ লেগেছে, তাই না? তোমার মুখটা দেখে সত্যি আমার খুব কষ্ট হচ্ছে মা। তুমি চিন্তা করো না মা, কালকে আমি কারুর কাছ থেকে পয়সা চেয়ে নিয়ে এসে তোমাকে দিয়ে দেব। বাবার কথা শুনে দিশা খুশির চোটে পাগল হয়ে যায়। এটা কি গো, এখন মেয়ের জন্য পয়সা উধার নেবে? আরে কোনো ব্যাপার না, মেয়েটা পড়াশোনা করতে পারলে তো ও আগামী দিনে অনেক বড় হবে, আমাদের পাশে থাকবে। কিন্তু পরশু আমাদেরকে বাড়ির ভাড়া দিতে হবে যে। পরের দিন রমন আবার নিজের ঠেলা নিয়ে বাস স্ট্যান্ডের কাছে চলে যায়, আর ও এটাই ভাবতে শুরু করে যে সে টাকা কার থেকে উধার চাইবে। তক্ষুনি সে দূর থেকে গ্রামের প্রধানকে আসতে দেখে, যিনি তার কাছেই আসছিলেন। নমস্কার নমস্কার প্রধান মশাই। আরে আরে, নমস্কার নমস্কার নমস্কার। তা বলো, কেমন আছো তুমি? তা ব্যবসা কেমন চলছে তোমার? বাজারের অবস্থা খুবই খারাপ প্রধান মশাই। আগে পোলাও বিকেলের মধ্যে বিক্রি হতো, কিন্তু এখন তো কখনো কখনোই যেমনকার পোলাও সেরকমই পড়ে থাকে, তাই না? খুবই সমস্যা আমার। আরে আরে রমন, আজকাল হলো চাইনিজ ফুডের যুগ। এখানে নানা রকমের খাবার তৈরি হচ্ছে, আর তুমি মানে এর মধ্যে তোমার এই দেশি পোলাও আর কে খাবে বলো তো? গ্রামের দশা এখন আর আগের মতন নেই ভাই। গ্রামের লোকজনও তো আগের থেকে পাল্টে গেছে। প্রধান মশাই, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি কথা বলতে চাও বলো। আমাকে আমাকে কিছু পয়সা ধার দেবেন আপনি? কত পয়সা লাগবে তোমার? ওই আমার 2000 টাকা মতন লাগবে আর কি। আসলে ব্যাপারটা হলো, আমার 1500 টাকা বাড়ির ভাড়া দিতে হবে তো, আর 500 টাকা মেয়ের স্কুলে জমা করতে হবে আমার। আরে তো দীক্ষা স্কুলের ফিস এখনো দিতে পারোনি নাকি? না, সে তো আমি কবে দিয়ে দিয়েছি প্রধান মশাই। আসলে ব্যাপারটা হলো যে স্কুলের তরফ থেকে বাচ্চারা সবাই ট্যুরে নিয়ে যাচ্ছে, মানে জঙ্গলে। তাই মেয়েটা যেতে চাই তো, সেই জন্য পয়সাটা চাইছিলাম। স্কুলের লোককে 500 টাকা দিতে হবে আমাকে। আরে তোমার কি হয়েছে বলো তো রমনা? তোমার ব্যবসা একই খারাপ চলছে, আর তার উপর তুমি বাড়ির ভাড়াও তোমাকে দিতে হবে। এর মধ্যে তুমি তোমার মেয়েকে ট্যুরে পাঠাতেই হবে তোমাকে। মেয়েটা গাছপালা খুব ভালোবাসে প্রধান মশাই, আর সারাদিন ও তো শুধু গাছেদের ব্যাপারে বইয়েতে পড়তেই থাকে। আজকে বিকেলের মধ্যে যদি পয়সাটা আমি না দিই, তাহলে মেয়েটার মনে মনে খুব কষ্ট পাবে প্রধান মশাই। প্রধান রমনের কথা শুনে রমনকে খুব ধ্যানপূর্বক দেখে। তক্ষুনি প্রধানের সাথী অভিমন্যু ওখানে পৌঁছে যায়। অভিমন্যু একজন খারাপ স্বভাবের ব্যক্তি ছিল, যে প্রধানের সব সময় কানে কিছু না কিছু বলতো। অভিমন্যু ওদের দুজনের কথা অনেকক্ষণ ধরে শুনল,
অভিমন্যু প্রধানের কানে বলল, আরে কি এত চিন্তা করছেন প্রধান মশাই? 1000 টাকারই তো ব্যাপার, তাই না? দিয়ে দিন আপনি। আর এমনিতেই ও ঠেলা গাড়িটা 10,000 টাকা দাম হবে, তাই না? এই সময় ওর ব্যবসা একেবারেই ভালো চলছে না। ও আপনার পয়সা ফেরত দিতে পারবে না। পয়সার বদলে ওর ঠেলা গাড়িটা আপনি নিয়ে নেবেন। পুরো 8,000 টাকার লাভ হবে আপনার, তাই না? অভিমন্যুর কথা প্রধানের মাথায় বসে যায়। তা তুমি এই পয়সা কবে ফেরত দেবে আমাকে? প্রধান মশাই, মাত্র আমাকে 2 মাস সময় দিন, তাহলে দিয়ে দেব। তার আগে আমি কত পয়সা আপনার কাছ থেকে নিয়েছি, তাই না? কিন্তু সব সময় পয়সা তো ফেরত দিয়েছি। আরে সেই সময়ের ব্যাপারটা একেবারেই আলাদা ছিল, কিন্তু এই সময়ের ব্যাপারটা একেবারেই আলাদা। আমি ঠিক বুঝলাম না প্রধান মশাই। আরে দেখো রমন, আজকালকার ব্যবসা তো সবারই খারাপ চলছে, তাই না? আমারও ব্যবসা খুবই খারাপ চলছে, তো সেই জন্য পয়সা আমার তাড়াতাড়ি লাগবে। আর একটা 2 নম্বর কথা, পয়সা তো দিয়ে দেবো, কিন্তু কিছু জিনিস তোমাকে বন্ধক রাখতে হবে আমার কাছে। প্রধানের কথা শুনে রমন খুব অবাক হয়ে যায়। রমন জানতো যে প্রধান ভেতর থেকে তো ভালো স্বভাবের লোক। রমন বুঝতে পারল যে কিছুক্ষণ আগেই প্রধানের কানে অভিমন্যু কিছু না কিছু বলেছে, কিন্তু রমন খুব বাধ্য ছিল, কারণ প্রধান ছাড়া গ্রামে আর কেউ ছিল না যে 2000 টাকা রমনকে দিতে পারে। আমার কাছে আর কি আছে বলুন তো প্রধান মশাই? বন্ধক রাখার জন্য তো শুধুমাত্র একটা ভাড়ার বাড়ি রয়েছে। আর কিন্তু আপনি কি আমার কথায় বিশ্বাস করছেন না? আরে ভরসা করার যুগ এখন চলে গেছে। তোমার এই ঠেলা গাড়ি তুমি রেখে দাও না। তোমার 1 মাসের মধ্যে যদি পয়সা আমাকে না দিতে পারো, তাহলে আমি তোমার এই ঠেলা গাড়িটা কবজা করে নেব। হ্যাঁ, আর সেই নিয়ে কিন্তু তুমি কোনো কথা বলতে পারবে না। রমন গভীর চিন্তায় ডুবে যায় আর বলে, ঠিক আছে প্রধান মশাই, যেমনটা আপনি বলবেন। প্রধান হাসতে হাসতে ওখান থেকে চলে যান। বিকেলবেলা রমন 500 টাকা নিজের মেয়েকে দিয়ে দেয়। দিশা খুশির চোটে বাইরে চলে যায়, আর রমন সমস্ত কথা নিজের স্ত্রী অনিতাকে বলে দেয়। এটা কি করেছো তুমি? তুমি তো ভালো করে জানো যে ওরা ভালো স্বভাবের লোক নয়। প্রধান ভালো স্বভাবের আর দয়ালু ব্যক্তি। নিশ্চয়ই অভিমন্যু তোমার ঠেলার ওপরে লোভ দেখিয়েছে। প্রধান তোমার ঠেলা নিয়ে কি করবে? উনি নিশ্চয়ই তোমার ঠেলাটা অভিমন্যুকে দিয়ে দেবে। তোমার কাছে যখন ঠেলাই থাকবে না, তখন তুমি কি করবে? ততদিনে কিছু না কিছু একটা ব্যবস্থা আমি করেই নেব। এমনিতেই বাড়ি ভাড়ার জন্য পয়সা তো আমাদেরকে দিতেই হবে। 1500 টাকা তো আমাকে এমনিতেই চাইতে হতো। পরের দিন দিশা জঙ্গলে ট্যুরে চলে যায়। দিশা জঙ্গলের ঘন গাছগুলোকে মন দিয়ে দেখছিল। তক্ষুনি তার চোখ পড়ে একটা বুড়ি মহিলার ওপর, আর ওই বুড়ি মহিলা কলা পাতার ভেতরে কিছু রান্না করছিল। কলার পাতার মধ্যে থেকে খুব সুগন্ধ আসছিল। দিশা নিজেকে আটকাতেই পারল না, আর ওই বুড়ি মহিলার কাছে চলে যায়। এটা কি মা? এটা কলার পাতার ভেতরে বানানো বিরিয়ানি সোনা। এটা কি করে সম্ভব হতে পারে? একদম সম্ভব হতে পারে সোনা। আমি এই রেসিপিটাকে জানি। তারপর দিশা সেই মহিলার চেহারাটাকে খুব গম্ভীরভাবে দেখে। আপনার চেহারার লাইনগুলোকে দেখে বুঝতে পারছি যে আপনি এই জঙ্গলে থাকেন না, আর এই রেসিপিটাও এই দেশের নয়। তুমি তো খুবই জ্ঞানী ব্যক্তি বাবু। তুমি কি করে বুঝতে পারলে এটা? আমি সারাদিন বই পড়তে থাকি। আমি কিছু নতুন শিখতে চাই। আমি তোমার থেকে খুব প্রভাবিত হয়ে গেছি। কি নাম তোমার? দিশা। দিশা, দিশা, তুমি একদম ঠিক বলেছ। আমি নিজের যুবক অবস্থাতেই অর্ধেক পৃথিবী ঘুরে নিয়েছি। আমার পরিবারের লোকেরা সবাই আমাকে ছেড়ে বিদেশে গিয়ে শিফট হয়েছে। সেই দিনের পর থেকে এই পৃথিবী থেকে আমার মন একেবারে সরে গেছে। এখন আমি জঙ্গলে একা থাকি। আপনি কি আমাকে এই রেসিপিটা শেখাবেন? যদি অন্য কেউ বলতো তাহলে আমি শেখাতাম না, কিন্তু তুমি খুবই জ্ঞানী ব্যক্তি। তোমার চোখের আলো বলছে যে তুমি নিশ্চয়ই এগিয়ে যাবে। আমি তোমাকে নিশ্চয়ই বানানো শেখাবো। বুড়ি মহিলা দিশাকে সমস্ত রেসিপি বলে। বিকেলবেলা দিশা বাড়িতে চলে যায়। সময় এইভাবেই কেটে যায়। রমনের কাজ একেবারে বন্ধ হয়, আর প্রধান অভিমন্যুর সাথে এসে রমনের ঠেলা নিয়ে চলে যায়। রমনের ব্যবসা একেবারে বন্ধ হয়ে যায়। তার ওপর বাড়ির ভাড়াও অনেক বেশি হয়ে গেছিল।
কতবার তোমাকে বুঝিয়েছি কিন্তু তুমি বুঝতেই চাও না। কি দরকার ছিল মেয়েটাকে এত বেশি লেখাপড়া করানোর? এখন বলো, মেয়েকে লেখাপড়া করিয়ে কি পেলে? ওর স্কুলে যত টাকা খরচা করেছি তত টাকা যদি জমা করতাম তাহলে আমাদের কাজে আসতো আজ। আরে এতে এতে দীক্ষার কোনো দোষ নেই অনিতা। খুনি ওখানে দিশা এসে যায় আর বলে, বাবা, আমার কাছে একটা উপায় আছে। কিরকম উপায় সোনা? কিছু মাস আগে যখন আমি জঙ্গলে ট্যুরে গেছিলাম তখন ওখানে একজন বুড়ি মহিলার কাছে আমি একটা বিরিয়ানির রেসিপি শিখেছি। আমার মনে হয় যদি সেই বিরিয়ানি আমরা আমাদের গ্রামের লোকেদের বিক্রি করি তাহলে অনেক লাভ হবে। কিরকম কথা বলছিস তুই? কি বলতে চাইছিস যে তোর বাবা পোলাও বানাতো? অনিতা, আমার মনে হয় দীক্ষা একদম ঠিক কথাই বলছে। প্রধানমশাই তো এই কথাটাই বলছিল যে এখনকার দিনে ভারতবর্ষে নতুন নতুন খাবার চলে এসেছে, তাই না? যতদিন না আমরা নতুন কিছু করব ততদিন এইভাবেই আমরা পিছিয়ে পড়ব, তাই না? কিন্তু সমস্যা এটা হলো যে মেয়ের কথাটা যদি মেনেও নেই তাহলে তুমি এই বিরিয়ানি বিক্রি করবে কোথায়? ঠেলা তো অভিমন্যু নিয়ে গেছে। তুমি তার চিন্তা করো না মা। আমি নিজের বাড়ির আর্থিক স্থিতির ব্যাপারে টিচারের সাথে কথা বলেছি। ওনার কাছে একটা খালি দোকান আছে। উনি আমাকে বলেছেন যতক্ষণ পর্যন্ত আমরা টাকা না রোজগার করি ততক্ষণ পর্যন্ত দোকানটা আমরা নিতে পারবো। দিশার কথা শুনে রমন খুশি হয়ে যায়। পরের দিন দিশা রমনকে খেতে নিয়ে যায় আর নিজের বাবার সাথে অনেকগুলো কলার পাতা নিয়ে দোকানে চলে আসে। রমন আর অনিতা সেই দোকানের পরিষ্কার পরিচ্ছন্ন আগের থেকেই করে ফেলে। দিশা সেই কলার পাতার ভেতরে বাসমতি চাল আর অন্যান্য জিনিস দিয়ে আগুনের মধ্যে রেখে দেয়। কিছুক্ষণের মধ্যেই পাতার বিরিয়ানি তৈরি হয়ে যায় আর সুগন্ধ বেরোয়। তার গন্ধ এত সুন্দর ছিল যে ওখান দিয়ে যেই লোকেরাই যাচ্ছিল তারা নিজেদেরকে আটকাতে পারল না। একজন ব্যক্তি সঙ্গে সঙ্গে আসলো আর বলল, আরে আপনার দোকান থেকে খুব ভালো ভালো গন্ধ বেরোচ্ছে তো। এটা কি কোনো নতুন হোটেল নাকি? হ্যাঁ, রমন কিছু বলার আগেই দিশা সেই লোকটাকে বলে ওঠে, আপনি একদম ঠিক বুঝেছেন, এটা আমাদের নতুন হোটেল, কলার পাতার বিরিয়ানির হোটেল। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে সেই দোকানে একটা টেবিলে বসে যায় আর বলে, আমিও এক প্লেট খেতে চাই অবশ্যই। দিশা তাকে গরম গরম বিরিয়ানি এনে দেয়। ওই ব্যক্তিটা দেখতে দেখতেই বিরিয়ানির 4-5 প্লেট খেয়ে নেয়। দারুণ লাগলো আমার। তা কত হলো? 2000 টাকা। ওই লোকটা হাসি খুশি 2000 টাকা দিশাকে দিয়ে দেয়। ওই লোকটা শহরে থাকতো আর একজন ফেমাস ইউটিউবার ছিল। আরে এই ধরনের খাবার আমি আমার জীবনে প্রথমবার খেয়েছি। আমার তো মনে হয় না ভারতে অন্য কোথাও তৈরি হয়। আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি কি আপনার একটা ফটো কলার পাতার বিরিয়ানির সাথে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারি কি? হ্যাঁ নিশ্চয়ই, এতে তো আমাদের হোটেলেরই লাভ হবে। সেই লোকটা দিশার একটা ছবি কলার পাতার বিরিয়ানির সাথে তুলে নেয় আর ফেসবুকে আপলোড করে দেয় আর ওখান থেকে চলে যায়। রমন 2000 টাকা দেখে খুব খুশি হয়। এত টাকা ও 10 দিনেও রোজগার করতে পারত না। দেখলে অনিতা, মা পড়াশোনা করে কত লাভ করেছে। হ্যাঁ, একবার ভেবে দেখো যদি ওকে পড়াশোনা না করাতাম তাহলে আজকে আমাদের কি অবস্থা হতো। তুমি একদম ঠিক বলছো। আমি তো নিজের ভাবনার ওপরে খুব খারাপ পাচ্ছি। কিছুদিনের মধ্যেই দেখতে দেখতে দিশার সেই ফটো সমস্ত ইন্ডিয়ায় ভাইরাল হয়ে যায়। দিশার হোটেল থেকে দূর দূর থেকে কলার পাতার বিরিয়ানি খেতে আসতে শুরু করে। কিছু মাসের মধ্যেই রমন সেই দোকানটা দিশার টিচারের থেকে কিনে নেয়। এখন রমনের একটা অনেক সুন্দর বাংলো ছিল আর সেই গ্রাম দিশার গ্রাম দেশ ভরে প্রসিদ্ধ হয়ে ওঠে। কিন্তু এই কথাটা অভিমন্যু সহ্য করতে পারল না। ও প্রধানকে বলে, আরে প্রধান মশাই, ও তো আপনাকে অপমান করলো। হ্যাঁ, আপনার গ্রামের নাম আপনার জন্য না হয়ে বরং দীক্ষার জন্য প্রতিষ্ঠিত হচ্ছে। প্রধান অভিমন্যুকে কিছু বলতো তার আগেই প্রধানের স্ত্রী ক্রোধিত হয়ে ওখানে আসে। এখন তোমার ঘরে আসার কোনো দরকার নেই। আরে এসব তুমি কি বলছো? হ্যাঁ, আরে ও আমার পাশে থাকে সব সময়। তোমার সাথী নয় বরং তোমার শত্রু। আরে দিশাকে তো পুরস্কার দেওয়া উচিত। দিশার কারণে আমাদের গ্রামের নাম কত প্রসিদ্ধ হয়েছে। আমাদের বাচ্চাদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছে। এই অভিমন্যু সারা দিন গ্রামবাসীদের বিরুদ্ধে তোমার কানে বলে আর তোমার মাথা খারাপ করে। এর কারণেই তোমার ছবি কত খারাপ হয়েছে তুমি সেটা জানো না।
প্রধান নিজের স্ত্রীর কথা বুঝতে পারে। সে অভিমন্যুকে ধাক্কা মেরে বাড়ির বাইরে বার করে দেয়। বিকেলবেলা প্রধান আর তার স্ত্রী রমনের হোটেলে বিরিয়ানি খেতে পৌঁছে যায়। আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তাই না? অভিমন্যুর কথা শুনে আমি তোমার কাছ থেকে তোমার ঠেলাগাড়ি কেড়ে নিয়েছিলাম। সেরকম কিছু ব্যাপার নয় প্রধান মশাই, এসবই ঈশ্বরের লীলা। আপনি যদি এমনটা না করতেন, আমি তাহলে এত বড় লোক কি করে হতাম? কিন্তু আমি যত বড়ই লোক হই না কেন, কারণ আপনি হলেন এই গ্রামের প্রধান মশাই। দিশার কলার পাতার বিরিয়ানি আজও শহর থেকে খাওয়ার জন্য আসে।